মোদিকার মর্নিং ফ্রেন্ডস। আমার নাম সুশোভন মুখার্জি। আমার নামে দু কথা দিয়ে শুরু হোক আজকেরটা। আমার নাম সুশোভন মুখার্জি, আমি ব্যারাকপুরে থাকি, মোদিকারে প্লাটিনাম ডাইরেক্টর। এবং আমি শুরু করি ফ্রেন্ডস একটা ওষুধের দোকান, অর্থাৎ আমার যদি ব্যাকগ্রাউন্ড বলি, আমি একটা ওষুধের দোকানে কাজ করতাম এবং টানা 10 থেকে 12 বছর ওষুধের দোকানে কাজ করি। তারপর মোদিকেয়ারে আসি এবং মোদিকেয়ারে ছোট ছোট পায়ে কাজ করতে করতে 2022 সালের অগস্ট মাসে মোদিকেয়ার থেকে টাটা পাঞ্চ আমি নিই এবং আজকের ডেটে প্রায় প্রায় 5 লাখের কাছাকাছি মোদিকেয়ার থেকে ইনকাম করি। সো ফ্রেন্ডস, এটা বলার উদ্দেশ্য একটাই যে মোদিকেয়ার রিয়েলি আমাদের কাছে একটা অপরচুনিটি। তো চলুন, আজকে হোস্ট হিসাবে, আজকে এমসি হিসাবে আজকের এই সেশনে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমি, সুশোভন মুখার্জি। তো আজকের যে সেশন আমরা জানি, আমরা দেখেছি আজকে সেশন কি আছে, আমরা প্রত্যেকেই জানি। এই সেশন আমরা শুরু করব সময় নষ্ট না করে। বাট মোদিকেয়ারের কোনো সেশন, কোনো প্রোগ্রাম, কোনো ইভেন্ট মোদিকেয়ারের অ্যান্থাম ছাড়া শুরু হয় না। চলুন আজকে সেশন আমরা ওই এনার্জেটিক মোদিকেয়ার অ্যান্থাম দিয়ে শুরু করি। সবার প্রথম আমরা মোদিকেয়ার অ্যান্থাম শুনলাম। এক সেকেন্ড। Yes, pen. Let's start Modikar anthem. अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद ओ तेरी उम्मीद तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। রাইট ফ্রেন্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা প্রত্যেকে মোদিকেরিয়া। আর রিয়েলি ফ্রেন্ডস, আজকে আমি পার্সোনালি খুব এক্সাইটেড, খুব হ্যাপি। আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন, বিকজ আজকে আমি টিম MMA, ইয়েস ফ্রেন্ডস, টিম MMA তে সুযোগ পেয়েছি এমসি করার। রিয়েলি ফ্রেন্ডস, আই এম সো এক্সাইটেড আজকে। তো এর জন্য সবার প্রথম যাকে আমি ধন্যবাদ দেব, আমার মেন্টর, আমার আপলাইন, আমার গুরু মিস্টার অরুণ মল্লিক স্যার এবং মিসেস কৃষ্ণমূর্তি ম্যামকে। অ্যান্ড দেন ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো মিস্টার রঞ্জিত গোপ স্যারকে। এবং সর্বোপরি যাকে ধন্যবাদ না দিয়ে এই প্রোগ্রাম আমি শুরুই করতে পারবো না, এই টিম MM এর স্রষ্টা, এই গুরুকুলের গুরু স্যার, আপনাকে কোটি কোটি প্রণাম মিস্টার সঞ্জয় বাগেরিয়া স্যারকে। যে আমি এরকম, আমরা প্রত্যেক এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এরকম একটা সিস্টেম পেয়েছি টিম MM। তো চলুন আজকের যে সেশন শুরু তো করবোই, ইয়েস মেরে দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি, শুরু করবো। বাট তার আগে এক ঝলক
একটু দেখে নিই আমরা এই মাসের অফার্স আর আমাদের কি সিস্টেম আছে। চলুন। ইয়েস ফ্রেন্ডস, সবার আগে যেটা বলছিলাম, ধন্যবাদ কেন জানাবো না, প্রণাম কেন জানাবো না। মোদিকের অপরচুনিটি আমরা প্রত্যেকেই জানি, বাট এই অপরচুনিটি এসে কিভাবে এটাকে অ্যাক্টিভেট করতে হয়, কিভাবে এটাকে কাজে লাগাতে হয়, সেটা শিখলাম টিম সঞ্জয় বাগেরিয়া, টিম এমএম। ইয়েস ফ্রেন্ডস, নলেজ ইজ পাওয়ার ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই জানি, বাট এই নলেজটা নিই কোথা থেকে? স্যার আমাদের জন্য সপ্তাহে 2 দিন, এভরি ফ্রাইডে, এভরি স্যাটারডে, কিভাবে বিজনেস ডেভেলপ করতে হয়, কিভাবে বিজনেসকে বিল্ড করতে হয়, এই প্রত্যেকটা সিস্টেম লার্নিং আমরা এই প্ল্যাটফর্ম থেকে পাই, টিম সঞ্জয় বাগেরিয়া, টিম এমএমএ থেকে। ইয়েস ফ্রেন্ড, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, এখান থেকে প্রচুর লোক আমরা স্যার আমরা লার্নিং নিয়ে আমরা শিখে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি। নেক্সট, এরপর যাব। ইয়েস, শুননে वाला কোম্পানি, দেনে वाला কোম্পানি, যত বলবো তত কম বলা হবে। ব্যাক অন পপুলার ডিমান্ডস। স্যার আমরা এটা চাইছিলাম ফ্রেন্ডস, আমরা প্রত্যেকে এটা চাইছিলাম যে এক্সট্রা বিবি যেন আবার আসে, আবার আসে। ঠিক শুনে নিয়েছে যেখান থেকে, মনের মিল, হাম হে মোদি কেরিয়ান, বলে না, মনের মিল পেয়ে গেছি আমরা। পার্টিকুলার 30খানা প্রোডাক্টে ফ্রেন্ডস এক্সট্রা বিভি 25% এক্সট্রা বিভি ফ্রেন্ডস আমাদেরকে দিয়েছে। লিমিটেড স্টক, হারি আপ, যত তাড়াতাড়ি আমরা বিলিং করতে পারবো, হতে পারে তত তাড়াতাড়ি আমরা এই অফারটা এনজয় করতে পারবো। অ্যান্ড দেন যদি আমরা বলি লয়ালিটি, ইয়েস ফ্রেন্ডস, লয়ালিটি মাত্র আর 2 দিন, আর 2 দিন আছে। আর মোদিকেরই তো একটা দোকান, মোদিকের এসেই তো শিখলাম যে প্রোডাক্ট 6 মাস যদি কেনা যায় তাহলে নাকি 7 নম্বর মাসে 1 মাসের প্রোডাক্ট পাওয়া যায়। ইয়েস, 12 মাস কিনলে নাকি আবার 2 মাসের প্রোডাক্ট পাওয়া যায়। তো এই সুযোগ মোদিকের ছাড়া কে দেবে? আর ফ্রেন্ডস, এটা লাস্ট ডেট 25 তারিখ, বাট আমাদের মনে রাখতে হবে 25 তারিখ যেহেতু দোল, হোলি, ওই দিনকা কিন্তু আমাদের এমএসসি বন্ধ থাকবে। যার যা বিলিং আছে আর্লি, যত তাড়াতাড়ি পারি, যেহেতু অপরচুনিটি, যেহেতু সুযোগ, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করে নেবো। আর শেষে শেষে আমাদের একটা মনে রাখতে হবে, মার্চ মাস আমাদের কিন্তু এই মাসে ফ্রেন্ডস 28 ক্লোজিং। সো হারি আপ ফ্রেন্ডস, যত ফাস্ট আমরা এটা করতে পারবো আমাদের বিজনেস তত ডেভেলপ হবে, আমাদের বিজনেস তত বিল্ড হবে। তো ফ্রেন্ডস, আর দেরি না করে এবার চলে যাই, যেটা আমরা প্রথমেই শুনলাম, মেরে দেশকে ধরতি সোনা উগলে উগলে হিরে মতো। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমরা প্রত্যেকেই জানি। এই কৃষি প্রধান দেশে কিভাবে চাষ আরো উন্নত করা যায়, কিভাবে আরো এগ্রিকালচারকে বৃদ্ধি করা যায়, তার জন্য আছে মোদি কেয়ারের কাছে আমাদের প্রোডাক্ট। আজকে ওই প্রোডাক্ট নিয়েই, ওই সিস্টেম নিয়েই, চাষ কিভাবে করা যায় সমস্ত সিস্টেম নিয়ে আজকে টোটাল সেশন আমাদের কাছে রয়েছে। এবং ফ্রেন্ডস, রিয়েলি আমরা প্রত্যেকে এই সেশনটাকে এনজয় করব। ইয়েস ফ্রেন্ডস, আর আজকের এই সেশন যিনি করবেন, যার কাছে শিখবো, যার কাছে জানবো আমাদের কাছ দিয়ে, ফ্রেন্ডস আমি খুব লাকি, প্রথমেই বলেছিলাম, আমার আপলাইন, আমার গুরু, আমার মেন্টর মিস্টার অরুণ মল্লিক স্যার। তো লেস্ট ওয়েলকাম, জোরে একটা হাততালি দিয়ে স্যারকে স্ক্রিনে রাখবো। স্যার ওয়েলকাম, স্যার ওয়েলকাম, মিস্টার অরুণ মল্লিক স্যার ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ Arun বাবাই, Babu, welcome sir. Welcome to this. ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সুশোভন মুখার্জি, আজকে এমসি ফাটাফাটি, এটা তো আমরাও জানি, খুব সুন্দর এমসি। এক্সাইটেড, সেই এক্সাইটেড থেকে আমাকেও আবার এক্সাইটেডটা ধরতে হবে। Correct. ঠিক আছে বাবাইকে, আজকে এই সেশনের শুরুতেই বলি যে আমি যেটাই বলবো আমার নিজস্ব কোনো ব্যাপার না, সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করেই আজকে এটা তুলে দেবো। তো ফ্রেন্ডস, প্রথমেই আজকে ধন্যবাদ জানাতে হয় আমার বস, যাকে আমি বস বলি, যদিও মোদিকারে কোনো বস নাই, আমার গুরু, মেন্টর, আমার মতন এক চাষার ছেলেকে যেখান থেকে তুলে নিয়ে এসে আজকে এই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, আর কেউ না, আমার রঞ্জিত গোপ স্যারকে স্বতন্ত্র প্রণাম জানাই। উনি যদি না থাকতেন তাহলে আজকে এই দিনটা আমার জীবনে ঘটতই না। তো মোদিকেয়ারে আসার পরে উনি যে জায়গায় আমাকে নিয়ে গেছেন, ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর করেছেন, 1 লাখের উপর রোজগার দিয়েছেন, 12 লাখের উপর গাড়িতে চড়াচ্ছেন, এটা ওনার 100 কেন 200% কৃতিত্ব। তারপরে ফ্রেন্ডস, ধন্যবাদ জানাতে হয় আমার গুরুর গুরু, মহাগুরু সঞ্জয় স্যারকে, যিনি এই যে এমএমএম এর মতন একটি অনুষ্ঠান আমাদের কাছে তুলে ধরেছে বা একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছেন, সেখান থেকে আমরা প্রতি সপ্তাহে 2 দিন বিভিন্ন সেকশনেই আমরা
সেখান থেকে লার্নিং নিই। এর পাশাপাশি বোর্ড অফ যত ডাইরেক্টর আছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর যার কথা না বললে নয়, তিনি আমাদের প্রত্যেকেরই লিভিং গড মিস্টার সমীর মোদী স্যারকে 28 বছর ধরে আমার মতন চাষার ছেলেদের কাছে এইরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা প্রোডাক্ট এনেছে, অনেকের জীবনে অনেক পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। ফ্রেন্ডস, তো যেহেতু আমাদের আজকে আলোচনা চাষবাস, তো চাষবাস শুনতে যেটা আমরা মনে করি অ্যাট প্রেজেন্ট এই জেনারেশন ছেলেরা, তো এটা খুব হার্ড কাজ, খুব কঠিন কাজ। আর এখান থেকে সবাই উড্ডল করে যাচ্ছে, চাষার ছেলে কখনো চাষা হচ্ছে না বা চাষ নিয়ে মারছে না। একটা সামান্য প্রাইভেট কারখানাও ছোটখাটো চাকরি করছে, মানে বেসরকারি সংস্থায় 5-7 হাজারে, কিন্তু চাষে থাকছে না। অথচ এই ভারতবর্ষেরই একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মোরা চাষ করি আনন্দে। আজকে আমরা চাষ আনন্দে করতে পারছি না, কারণ আমার বস রঞ্জিত গোপ স্যার বলতো, মল্লিক দেখবে যে আমরা বাচ্চাদের বলি না যে একটু ভালো লাইন নিয়ে পড়াশোনা করো, তা ভালো লাইন নিয়ে পড়াশোনার মানেটা কি? সায়েন্স, আর্টস, কমার্স এছাড়া তার কি আছে? ভালো লাইন মানে কোথা থেকে ভালো কামাই করা যাবে, কোন পড়াশোনার পরে চাকরি বা কিছু একটা সাইট আছে ইনকাম। তো ফ্রেন্ডস, এগ্রিকালচারের এই ইনকাম পার্টটা কমে যাওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেছিলেন মোরা চাষ করি আনন্দে, বর্তমানে চাষি চাষ ছেড়ে পালাচ্ছে, বিঘেকে বিঘে জমি সেখানে পড়ে থাকছে। আর কি হচ্ছে না, চাষের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। কেন? তাদের রোজগারটা হচ্ছে না। যে পরিমাণ খরচা বেড়েছে, তার সাথে পাশাপাশি যত দিন যাচ্ছে তার সেই রোজগারটা কমে যাচ্ছে, এর জন্য আনন্দ আর পাচ্ছে না। থ্যাঙ্কস মোদি কেয়ার। মোদি কেয়ার না থাকলে এই জিনিসটা কখনোই হতো না। আবার চাষির মুখে হচ্ছে হাসি ফোটাবার জন্য মোদি কেয়ার তার 4-4টে লাভলি প্রোডাক্ট নিয়ে এখনো পর্যন্ত সেবা করে যাচ্ছে। তো ফ্রেন্ডস, একটা কথাই বলবো যে মোদি কেয়ারের শুধু আমরা কালকেও আমরা শুনেছি স্যারের মুখ দিয়ে বিবিপিবি নিয়ে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমার দেশের 80% যেখানে কৃষিভিত্তিক কৃষক, তাকে কি করে পরিবর্তন করা যায়, হেল্প করা যায়, তার জীবনের উন্নতি করা যায়, সেই ব্রত নিয়েই আমরা চাষিদের কাছে মাঠে ময়দানে যাব। যেটা চাষির সাথে আমরা আলোচনা করব, যে আমরা একটা স্ট্যাটিস্টিকে দেখব যে 1950 সালে যদি ধরি, তখন একজন চাষি যে ফসলটা উৎপাদন করত বা 16 জন লোকের সেই চাহিদাটা মিটত। ডে বাই ডে সেটা বেড়ে আজকের দিনে একজন কৃষক যদি চাষ না করে 200টা লোক অভুক্ত থাকবে, তার খাবারের ক্রাইসিস হবে। বিশ্ব যতই এগিয়ে যাক, ভারতবর্ষ যতই এগিয়ে যাক, খাবারে কিন্তু ঘাটতি হবে, কারণ একজন চাষির মাথায় 200 জন লোকের খাবার জোগাড় করার অ্যাট প্রেজেন্ট 2020-তে এই ডাটা দাঁড়িয়ে আছে। এটা 40 আরো ভয়ঙ্কর হবে। তাহলে আমরা মোদি কেয়ার এরিয়ান যারা আছি, আমরা বিবি হোক অন্য কিছু না চিন্তা করে বহু লোককে চাষে আবার ইনভলভ করাতে পারবো। এই খাদ্য সংকটের হাত থেকে গোটা ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারবো। সমীর স্যারের তো স্লোগান আছেই বা তার ব্রত আছেই যে ঘর ঘর আজাদি, তো আমরাও আমাদের সাধ্যমতো সেই স্লোগানের সাপোর্ট রেখে ঘর ঘর বা চাষি ভাইকে ডেভেলপ করার ব্রত আমরা নিচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এবার দেখে নেওয়া যাক চাষিরা গেলে বা চাষির সাথে মিট করলে যেটাই আমরা পাই। দেখুন, কিছু জিনিস আমরা পাবো যেটা কি হবে না চাষির বা আমার হাতে নাই, আর কিছু জিনিস পাবো যেটা আমার কিংবা চাষির হাতে আছে। তাহলে যেটা আমার এবং চাষির হাতে নাই, সেটা নিয়ে আমরা কোনো আলোচনাই করব না, কোনো রকম কথাই বলবো না। সেটা কি আছে? ধরুন অকাল বৃষ্টি হচ্ছে, শীতকাল না বর্ষাকাল বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে নির্বচাপ, আলু মাঠে পচে যাচ্ছে, ওই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এটা দ্বিতীয়ত হচ্ছে বাজার পাচ্ছে না। শুরুতে এক ধরন থাকছে, যারা মুনাফাখোর তারা ওই প্রোডাক্টটা চলে যাওয়ার পর, ফসলটা চলে যাওয়ার পর বাজার বাড়াচ্ছে, কিন্তু চাষি ডাইরেক্ট পাচ্ছে না। এই ধরনের বহু কিছু আছে, ওষুধে ভেজাল, এতে ভেজাল, ওতে কি, এগুলো আছে, এগুলো আমাদের হাতে নেই ফ্রেন্ডস। তাহলে আমাদের হাতে কি আছে না, চাষ করতে গেলে আমরা যেটা জানি একদম ফান্ডামেন্টালি জায়গাতে, সেটা হচ্ছে নাম্বার 1 সেচ। আমি এগুলো পরে ব্যাখ্যা করবো, আমি বলে দিচ্ছি। সেচ, মাটি, চাষ বা হাল যাই হোক, এটা
আর সার, ওষুধ, বীজ এবং এই কটা কাজ করার জন্য যে লেবার, এই 5টা ক্ষেত্রে আমাদের খরচাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। মোদি কেয়ারের দৌলতে এই 5টা ক্ষেত্রের, এই 5টা খাতের যা যা খরচা আমরা ডে বাই ডে কমাতে পারি। তো দেখে নেওয়া যাক ফার্স্ট আমরা সেচে কিভাবে খরচাটা কমাবো, এবার কি দিয়ে কমাবো। ঠিক আছে, আমাদের দুটি প্রোডাক্ট এখানে তুলে ধরছি। যদিও বলেছি শুরুতে মোদি কেয়ারের হাতে 4টে এগ্রিকালচার প্রোডাক্ট আছে, আমি যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্স। এবার এই দুটো হচ্ছে জুড়ি, আর একটা জুড়ি কে আছে না অ্যাক্টিভ 80 প্লাস অ্যাক্টিভ জাইম। তাহলে আজকে আমি যেহেতু কোনো আমার সেই রকম ডিবেটের আলোচনা নাই, আমি জাস্ট দুটোর পার্থক্যটা কি আছে সেটা আমি বোঝানোর জন্য বলছি। ধরুন আমরা পেট্রোল ভরি পেট্রোল পাম্পে গিয়ে, তো একটা সময় আমরা শুধুই পেট্রোল জানতাম, এখন কি জানি না পাওয়ার পেট্রোল আর নর্মাল পেট্রোল। তো এখন যার যেটা মর্জি, কেউ নর্মাল ভরায় কেউ পাওয়ার ভরায়, এইটা দুটোর মধ্যে কি পার্থক্য এটা তো কেউ বলে হবে না। পাওয়ার পেট্রোলে তো একটু দাম বেশি পড়বে আর কাজটা একটু বেশি হবে, আর নর্মালটা সামান্য কম পড়ে কাজ হয়, পেট্রোল দুটোই। তো সেরকম ফ্রেন্ডস আমাদেরও অ্যাক্টিভ গোল্ড আর অ্যাক্টিভ ম্যান্স এটা হচ্ছে একটু অ্যাডভান্স ফর্মুলায় বা একটু পাওয়ারফুল, আর জাইম আর 80টা একটু সময় নেবে কাজ করতে। তো যেহেতু এই দুটোর যদি আমরা কাজ ভালো করে জেনে নিই, তাহলে ওদের তো কাজ আমরা জানবোই। তার জন্য 4টে প্রোডাক্টকে একসাথে গুলিয়ে না বলে জাস্ট এই দুটোকেই আলোচনা করলেই 4টের আলোচনা হয়ে যাবে। থ্যাংক ইউ। এবার আমরা কি করব না গোল্ড আর এই ম্যাক্সটাকে ব্যবহার করলে সর্বপ্রথম যে জায়গাটায় আমরা খরচাটা কমাতে পারবো সেটা হচ্ছে সেচ। মাটি যেরকম থাক, পরিবেশ যেরকম থাক, ওয়েদারেও যাই থাকুক, নির্ভর করে সেচ। অর্থকরী ফসল, দামি যেগুলো লাভদায়ক সেই ফসল যদি আমরা চাষ করতে যাই ফ্রেন্ডস, সেচ ছাড়া কিন্তু হবে। তো কি হয়, শুধু একমাত্র সেচ ছাড়া আমরা এই যে বর্ষাকালে যে আকাশ ভরসায় যে ধান করতে পারি, তাও অনেক সময় সঠিক হয় না। কেন, যখন দরকার নেই তখন বৃষ্টি হয়, আর যখন দরকার হয় তখন বৃষ্টি নেই, শুকিয়ে যায়, সেচের ব্যবস্থা না থাকলে ধানটা হয় না। বাকি যতগুলো আমাদের অর্থকরী ফসল আছে, দামি দামি ফসল যেগুলো লাভ করা যায়, সেগুলো কিন্তু সেচের ছাড়া নির্ভর করে। এই সেচের খরচাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। কেন, পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক যার মাধ্যমেই আমরা সেচ প্রদান করে থাকি, সেই জায়গায় আমাদের এই খরচাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো সেচ কমানোর জন্য আমরা এই গোল্ড এবং হচ্ছে আমাদের ম্যাক্সটাকে, এটাকে আমরা ব্যবহার করি একত্রিত। তো ফ্রেন্ডস জাস্ট একটু বলে রাখি আউটসাইডে, ম্যাক্স এবং গোল্ডটা আমাদের কি না এরকম একটা জোড়া প্রোডাক্ট, একটা ছাড়া আর একটা ভালো কাজ করেন। অনেকে বলে আমি এইটা দিয়ে কাজ করব গোল্ড দিয়ে, আমি এখন ম্যাক্স দেবো না, আমি একটা ম্যাক্সটা পরে দেবো। তো ফ্রেন্ডস, একটা ফ্যামিলি বৃদ্ধি করতে যেমন মেল ফিমেল লাগে, সেরকম আমাদের এই দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে যে রেজাল্ট আমরা পাবো সেইটা দাঁড়াবে কি, 30% খরচাটা কমে যাবে, আর 20% আমার উৎপাদিত ফসলটা বেড়ে যাবে। আলটিমেটলি আমি 50%ই লাভ করছি, কিন্তু 50% লাভটা যদি আমি প্রথমেই বলি তাহলে কি অনেক আটকে যাবে। কেন, চাষিদের ক্ষেত্রে অনেকে ভাতা দেওয়ার কিছু জিনিস আছে, অনেক সময় আসে তাদের কাছে, প্রতিনিয়ত আসে, মিথ্যে কথা বলে, ঠকায়, কিন্তু সেই যে গোত্রে মোদিকারকেও ফেলে দেবে। যার জন্য আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, খরচাটা 30% কমবে, ইনক্লুডিং এই দুটো প্রোডাক্ট। 1 বিঘে জমিতে উনি যা খরচা করতো গোল্ড এবং ম্যাক্স ব্যবহার করার আগে, সেই ম্যাক্স এবং গোল্ড ব্যবহার করলেও তো একটা টাকা তার লাগতো, সেইটাকে ইনক্লুডিং ধরে আগের 10,000 খরচা হলে সেটা 7,000 দাঁড়াবে, ইনক্লুডিং গোল্ড এবং ম্যাক্স মিলে। এই 5টা জায়গা থেকে কমানো যায়, সেইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। ধরুন সেচ, ফার্স্ট সেচ দেখাচ্ছি, এটা ডেমো হয় বিভিন্ন সময়। আজকে ডেমো আপনারা অনেকেই দেখেছেন, ডেমো নিয়ে আজকে আলোচনা করছি। জাস্ট বলে দিচ্ছি যে বিঘা প্রতি যদি 1 বিঘে জমি পতিত থাকুক বা ফসল থাকুক, ধরে নিলাম 4 ঘন্টা পাম্প চালাতে হয়, জল দিতে হয়, তাহলে এই জমিটা সেচ হয়। এই 4 ঘন্টা জমিতে সেচ দেওয়ার যার অভ্যাস,
তাকে বললাম যে আপনি সেচটা দেওয়ার সঙ্গে বা আগে হোক আর পরে হোক 1 বিঘে জমিতে 80 ml গোল্ড আর 70 ml ম্যাক্স বালি কিংবা সারের সাথে জমিতে ফেলে দিন। আপনার সেই 4 ঘন্টাটা 3 ঘন্টা জল চালালে আপনার জমিটা সাফিসিয়েন্ট হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস 1 ঘন্টা সেচের এখন যা মূল্য 100 বা 150, যাই হোক, আমি এভারেজে আমি 120 টাকা ধরেছি। তাহলে আমি কিন্তু একবার সেচ দিলে 1 বিঘে জমিতে 120 টাকা আমি সেভ করে নিতে পারবো ম্যাক্স আর গোল্ডের দৌলত। এবার কি করে না, জলের ধর্ম কি আছে ওদের, ওই ম্যাক্স বা গোল্ড ছাড়া ওদের বেশি কেন লাগছে বা আমাদের কেন কম লাগছে? জলের ধর্ম ওপর থেকে নিচে যাওয়া, আর যেই গোল্ড আর ম্যাক্স পড়ে যাবে ধর্মটা চেঞ্জ হয়ে যাবে, জল উঁচু থেকে এই নিচু থেকে উঁচুতেও যেতে পারে। আমাদের জমিগুলো একদম সমতল না, আপ অ্যান্ড ডাউন থাকে। তাহলে দেখা যায় আমি যে সেচ দিচ্ছি তখন কি হলো, নিচুর দিকে জলটা আগে চলে গেল, নিচুর দিকে জলটা গিয়ে ঠায় দাঁড়িয়ে গেল, অনেকটা হলো, তারপরে উঁচুর জায়গাগুলো ভিজে গেল। তাতে কি হবে, আমার সেচের ঘন্টা তো বেশি লাগবে, উপরন্তু আমার ওই জায়গায় যে জলে ডোবা ফসলটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। বোথ সাইড ক্ষতি হওয়ার মুখে আমরা পড়ি। আর গোল্ড আর ম্যাক্স দেওয়া থাকলে ওই নিচুর দিকে যে জলটা গড়িয়ে গেছিল, উপরে যেখানে গড়াতে পারে নাই, জলটা যায় নাই, ওইটাকে স্প্রেড করে পুরো জমিটা তার সেচ হয়ে যেত। এর জন্য ঘন্টাটা কম লাগে ফ্রেন্ডস। এবার কি আছে, অনেকেই যে দুটোকে একসাথে নিতে চায় না, কারণ একটু বলে দিচ্ছি ফ্রেন্ডস। যেটা হচ্ছে কি, ধরুন একটা সাবমার্সাল কারো ঘরে লাগিয়েছেন, দেখবেন দুটো পাইপ আছে, একটা রাইজিং বলা হয় আর একটাকে ডেলিভারি পাইপ বলা হয়। এবার যদি আপনার ডেলিভারি পাইপে যদি লিক থাকে তাহলে কি হবে, আপনার জল পাবে, বেসিনে যাবে বা টয়লেটে যাবে। আবার কিংবা রাইজিং এ যদি কোনো লিক বা ফুটো থাকে বা ডিস্টার্ব থাকে তাহলে যাবে ট্যাঙ্কিতে, ট্যাঙ্কি হয়ে যাবে না। তো আমাদেরও উদ্ভিদেরও গাছের ভেতরেও দুটো নালী আছে, একটা দিয়ে শিকড় দ্বারা যে রস শুষছে সেটাকে শোষণ করে পাতায় পাঠাচ্ছে, পাতায় সালোকসংশ্লেষণ হয়ে খাবার তৈরি করে সেই খাবারটা আবার কাণ্ডে পাঠাচ্ছে, কাণ্ডের বিভিন্ন অংশ থেকে সেটা হচ্ছে শোষণ হয়ে তার প্রোটিন, ভিটামিন ইত্যাদি নিউট্রিশনটা চক্রটা পূরণ হচ্ছে। এবার গোল্ড আর ম্যাক্স যখন জমিতে পড়বে তখন কি হবে, সেইটাই শুষে পাতায় পাঠাবে, আবার পাতার থেকে যখন আমরা স্প্রে করব সেইটাকে আবার নিচের দিকে কাণ্ডে চলে আসবে। এর জন্য দুটোকে একসাথে ভাইটাল। অনেকেই বলে যে আমি এগ্রিকালচারে এই প্রোডাক্টগুলো দিয়েছি স্যার, সেইভাবে রেজাল্ট পাইনি, কারণ ওই বিক্ষিপ্ত দিলে হবে না, ওই দুটোকে একসাথে নিয়ে আর কিছু কিছু টাইমিং অবশ্যই দেখাবো, সেগুলোর অনুযায়ী দিলে মানে যেভাবে আপনি চাষ জানেন চাই না জানেন, আপনি এগ্রিকালচারে বিজনেস করতে পারবেন, সেই জায়গায় হিট করতে পারবেন। কেন, ওই চাঁদ সওদাগরকে মনে আছে আমাদের, বাঁ হাতে পুজোটা দিয়েছিল। আমি চাষ জানি না জানি তার উপর ডিপেন্ড করবে না, আমার এই প্রোডাক্ট দুটো চাষ জানে। চাষের জমিতে পড়লেই সে তার কেরামতি দেখাবে, তার কাজ দেখাবে, বাট আমি চাষ জানি আর না জানি ওটা নিয়ে কোনো ফ্যাক্টর নাই। তো ফ্রেন্ডস, সেচের পরে আমাদের যে জায়গাটা থাকে সেটা হচ্ছে মাটি, সবচেয়ে ভাইটাল যেটা হচ্ছে মাটি। আসমানে তো চাষ হয় না, পাতালেও চাষ হয় না, মাটিতেই চাষ হয়। এবারে মাটি বিভিন্ন কারণে খারাপ হয়ে যাচ্ছে। এবার অনেকে আমাদের চাষি ভাষা বলে বাঁজা হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়ে গেছে, কষ্ট লাগে। কেন, মাটিকেই তো আমরা মা বলি, নিজের মাকেই বাঁজা বলছি কেন? তার জন্য মোদিকের আছে। কোনো অবস্থাতেই আমাদের এই কথাটা আর জানে মুখ দিয়ে না বেরোয় হবে না মোদিকের থাকলে। কেন ফ্রেন্ডস, রেগে বলছে এটা, অ্যাকচুয়ালি তাই হচ্ছে। জমিটা কেন নষ্ট হচ্ছে, জমির গুণটা আগের চেয়ে কমে যাচ্ছে, এটা কেন হচ্ছে সেটা না বুঝে এখন যে রেজাল্ট হচ্ছে সেই অনুযায়ী জমির ওপরে দোষ আসছে। অ্যাকচুয়ালি জমির দোষ না, দোষটা হচ্ছে আমি কি করলাম, আগে কি করেছিলাম আর এখন কি করছি, এইটাকে ফ্রেন্ডস বুঝতে হবে। ধরুন 15 বছর আগে আমি দেখাচ্ছি, এখানে লাঙল দিয়ে চাষ হচ্ছে, এই লাঙলের ফালা মাটির 6 ইঞ্চি নিচে পর্যন্ত যেত, তাহলে মানে নিচের মাটিটা পর্যন্ত উপরে এনে আবার উপরে মাটিটা নিয়ে গিয়ে এর যে একটা জৈবিক গুণ বা নরম করার বা একটা ভুরভুরে, এই যে কাদা চাষ কেন দেওয়া হয়, মাটিকে নরম করার জন্য। শক্ত ইটের মতন রোলার চালিয়ে ক্রিকেট পিচের উপর তো ধান লাগানো যাবে না, কোনো ফসল লাগানো যাবে না, লাগালে মাটিটাকে নরম বা উর্বর করতে হবে। তো এর জন্য এই লাঙলটা ব্যবহার করতো, 6 ইঞ্চি নিচে পর্যন্ত মাটি যেত, কখনো কোনো আটি দিয়েও মাটিকে কভার করতো। তার পরিবর্তনে কি এসছে ফ্রেন্ডস, এখন বর্তমান একটা ট্রাক্টর প্রায় 5 টন
ওজন হবে 3 টন হতে পারে, আমি বিতর্ক করে বলছি না, একটা ওজন ভারী জিনিস। এর যে ফলা বা লাঙল যেটা আমরা বলি, সেটা মাটির 4 ইঞ্চির মধ্যেই ঘোরাফেরা করে। সে রোটার চলুক বা ফাল চলুক, এই 4 ইঞ্চির নিচে যেতে পারে না। তার মানে এখন যত দিন যাচ্ছে এই 2 থেকে 3 ইঞ্চির পর মাটিটা একটা ঠোস হয়ে যাচ্ছে, যে ঠোসটার মধ্যে দিয়ে কোনো কিছুই পেরোতে পারছে না, শক্ত হার্ড হচ্ছে। কেন? আমরা জানি বালি মাটি হোক, এঁটেল মাটি হোক, পলি মাটি হোক, এই একটা কণা আর একটা কণার সাথে চেপে বসে থাকলে তার ভেতরে কোনো হাওয়া বাতাস যদি না প্রবেশ করতে পারে আর সূর্যের আলো যদি না পৌঁছাতে পারে, তাহলে সেখানে ফসল ভালো হবে না, সেখানে হবে না ফ্রেন্ডস। তো কি হয়, আমাদের যেমনি বলে বালিতে আবার নরম, তোর ভেতর তো অনেক চলে যাবে, তা যায় না ফ্রেন্ডস। বালি যখন আমরা ভরাট করি মেঝেতে জল দিয়ে ঠোস করি, তারপর ঢালাই করি, কই আমরা এমনি উল্টো এমনি মাটি দিয়ে ভরাট করে তারপর তো ঢালাই করি না। বালিও সলিড জমা হয়, পলিও সলিড জমে, আর এঁটেল তো জমেই। এই জমাট ভাবটাকে আমাদেরকে হচ্ছে কাটাতে হবে। কারণ কি না, আমরা যে জায়গাতে এই মাটিটার সার ফেলি, কোথায় সারের পরিমাণটা আমরা ফেলবো মাটির উপরে। তো ফ্রেন্ডস, এই চাষের মাধ্যমে আমরা যেটা আরেকটা জিনিস পাই, ধরুন মাটিটা যদি আমার উর্বর ঠিকঠাক থাকলো, তাহলে কি হবে না, আমার এই ট্রাক্টরের যে ঘন্টা, ধরুন লাঙল আর নাই, ওটা বললাম না, তাহলে যেটা আছে সেটা নেই বলতে হবে। পেছনে যেটা আমার হাতে নাই সেটা তো আগেই বলেছি করা যাবে না। আমার এখন হাতে ট্রাক্টর, তাহলে আমার ট্রাক্টর দিয়ে জমি চষতে হবে। তাহলে এই ট্রাক্টর দিয়ে জমি চষলে কি হবে না, যদি ধরে নিই 1 বিঘে জমি চষতে ট্রাক্টরের 1 ঘন্টা লাগছে, তার মধ্যে দুটো চাষ দিতে 2.5টা দিক 1.5খানা দিক আমি দরকার নেই, 1 বিঘে জমির মাটি করতে ট্রাক্টরে ধরুন 1 ঘন্টা টাইম লাগছে। আর এখন যা বাজার দর, এই ট্রাক্টরের ভাড়া ধরে নিচ্ছি 25 টাকা মিনিট, তাহলে খরচা কি হচ্ছে না, 60 × 25 করলে 1500 টাকা লাগছে 1 বিঘে জমি। এই জমিটাই আমি গোল্ড এবং হচ্ছে ম্যাক্স যখন দিয়ে দেব, এর খরচাটা কমে যাবে। কি দেব না, তখন আমার খরচাটা করবে 1 বিঘে জমি চাষ করতে, তখন টাইম লাগবে 45 মিনিট। এইটা যারা আমরা মোটামুটি কালচার করি তারা জানবেন যে শক্ত মাটির ওপরে লাঙল চালালে টাইম বেশি লাগবে, আর নরম ভুড়ভুড়ে মাটির উপরে ট্রাক্টর বা হাল চালালে সময়টা কম লাগবে। এর জন্য কোনো সায়েন্স বা বিজ্ঞানের দরকার নেই, এটা আমরা জানি। তো এইটা করবে কে? এটা করবে অ্যাক্টিভিটি আর ম্যাক্সটা আপনি যে রেশিওতে আমরা দিই, সেই রেশিওতে দিলে এটা কমে যাবে চাষের ঘন্টাটা। তাহলে ঘন্টাটা কমলে গেলে আমার সাশ্রয় হবে। আমি বলেছি 6টা জায়গায় আমার দাম বাড়ে, এখন দেখাচ্ছি 6টা জায়গায় কি করে করে আমরা সেগুলো সেভ পাবো গোল্ড আর ম্যাক্স ব্যবহার করার জন্য। তাহলে 45 মিনিট যদি আমি কি করি, 45 মিনিট যদি আমার চাষ করতে লাগে, তাহলে এখানে 1100 কত টাকা লাগছে, তাহলে 1 বিঘে জমি চাষ করতে গেলে আমি মোটামুটি এখানে 375 টাকা সেভ করছি একবার 1 বিঘে জমির জন্য। ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটার ওপরে যাব, যে এটা কিভাবে আমরা দিচ্ছি, এটা খালি জাস্ট একটু বলে দিচ্ছি না। যদি দেখা যায় যে 1 বিঘে জমিতে আমি গোল্ড দেবো হচ্ছে 80 ml আর ম্যাক্সটা দেবো 70 ml। এটা ডোজ বিভিন্ন জায়গায় একটু ভেরি করে, জমি ছোট বড় হতে পারে, অন্য ফসল, এটা বেসিক 70-80, ম্যাক্স 70 ml আর হচ্ছে গোল্ড হচ্ছে 80 ml। এরপরে যেটা আমরা যাব ফ্রেন্ডস, এটা চাষ হলো, মাটিকে ঠিক করলাম, বাজার কাটালাম। অনেক জমি আছে যেগুলোতে প্রচুর পরিমাণ সার পড়ার সময় সেই জমিতে ফসলটা উঠে না, ভালো ওঠে না। ওই জমিতে যদি আবার গোল্ড ফেলাই, তাহলে সারও কম লাগবে, ফসলটা ভালো উঠবে। সেই জমি আমি শোধন করে দিলাম, চাষও ঠিকঠাক লাগলো, উর্বরাও হলো। এরপরে ফ্রেন্ডস, যেটা ছাড়া চাষ হয় না সেটা হচ্ছে সার। সবচেয়ে বেশি আমাদের ইনভেস্ট হয় চাষে, সেটা হচ্ছে সার। তো ফ্রেন্ডস, অনেক ধরনের সার আছে মার্কেটে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি না। আমাদের যেমনি খাবার অনেক ধরন আছে মানুষের, তো আমরা ন্যাচারাল একজন বাঙালি, আমি যদি ধরি আমার খাবার কি, নিত্যদিনের খাবার কি আছে, কি ভাত, রুটি, সবজি, ডাল, যাই হোক 3টে। তো ভাত, ডাল, সবজি যদি ধরি, তাহলে এইটা আমার লাগবে। মাছ মাংস কিন্তু আমার রেয়ার, ডেলিকার এবেলা বলে খাওয়ার কিন্তু চাটে রুটিনে, তা আমার কি থাকবে, ভাত, ডাল, সবজি।
এই তিনটে ছাড়া যেরকম আমি বাঁচি না, ঠিক গাছেরও আমার তিনটে খাবার লাগবেই লাগবে, যেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। এই নাইট্রোজেন, ফসফেট, পটাশ বিভিন্ন সারে আছে, আর বিভিন্ন লোক বিভিন্ন রকম করে দিতে বলে। কেন? যত বেশি দেবে, চাষির কাছে আপনি একটাতেই শত্রু হবেন, যেমনি আমরা মাঝে মাঝে হই। চাষিকে বলবো না তোমার এটা কি দিয়েছো, ক কেজি সার দিচ্ছ? না স্যার 30 কেজি দিয়েছি। ওহো, ভুল করে গেছো। তুমি যদি 32 কেজি বা 35 কেজি দিলে না, ফাটাফাটি হতো না। স্যার আপনি অনেক কিছু জানেন, আপনি খুব ভালো। আর যেই বললাম যে তোমার এটা 30 কেজি তো দেওয়া উচিত ছিল না, তুমি এটা 22 কেজিতেই কাভার করে দিতে পারতে, অতিরিক্ত দিয়ে দিচ্ছ, বলে কিচ্ছু জানে না, ও প্যান্ট জামা পরে এসছো, চার্জার নাকি? আরে আমার চাষ করতে করতে চুলদাড়ি পেকে গেল, এই যে দুদিনের ছেলে এসছে, ওর কি চাষের অভিজ্ঞতা আছে, এইরকম বলে দেবে। তো ফ্রেন্ডস, হেসে হোক আবদারে হোক, কোনো একটা সময় মুখা পেলে ওনাকে বলবেন। 50 বছর কেন, 70 বছরে যদি কেউ চাষ করে থাকে না ফ্রেন্ডস, সেই চাষি কোনোদিনও সার, ওষুধ, বীজ আবিষ্কার করেনি। আবিষ্কার সেই করেছে এসি ঘরে বসে, 17-18 বছরের বয়সের হতে পারে বা 40 বছরের হতে পারে। সে কিন্তু মাঠে কাদাও মাখে নাই, কিচ্ছু করে নাই। সার, বীজ, ওষুধ, যেটার উপর আমরা বাহাদুরি করি, আমাদেরকে বলে না 50-60 বছর ধরে চাকরি করে এই চাষ করছি, আপনি কি জানেন? তো তাদের এটা হয়তো ডাইরেক্ট বললে অফেন্ড হবে, এটা আমার সম্পর্ক অনুযায়ী হেসে হোক যে করে হোক ম্যানেজ করে বলবো। তো ফ্রেন্ডস, এই তিনটে জিনিস আমরা মূলত যে সার থেকে পাই, সেইটাকে আমরা বেসিক সার বলি। এছাড়াও আমাদেরকে সারের দোকান বা বিভিন্ন কোম্পানি অনেক এক্সট্রা জিনিস আমাদের নেওয়া করায়, বাধ্য করে, চাষিকে ভয় দেখায়, যে খরচা যে শুধু আহ বাড়ানোর জন্য, এরাও তাই সঠিক গাইড নাই তাদের কাছে, বা সরকারি বলুন কোনো ব্যবসাদারি করে না। আমরা এই গাইডটা করব, তোমার ভাই অত কিছু দেওয়ার দরকার নাই, তোমার অত কিছু দেওয়ার দরকার নেই, তোমার শুধু যেটুকু দেওয়ার সেইটুকু বলছি, তার গ্যাপ পূরণ করার জন্য তো আমার ম্যাক্স আর গোল্ড আছে, সেটা আমি দেখাচ্ছি আর পরে বলছি। তো ফ্রেন্ডস, কি লাগে, ধরুন অনেকেই এই বেসিক সারগুলো, পটাশ, ডিএপি, 10-26, এইসব যা যা আছে, এগুলোর দাম লাফি বাড়ে, প্রতি বছর বাড়ে, নোটিশ দিয়ে বাড়ে, বিনা নোটিশে বাড়ে। আলু চাষ লাগলেই এর দাম ব্ল্যাক হয়ে যাবে, বেড়ে গেল, আর কমতে চায় না। তো এই যে মূল সারটার দাম বাড়ছে, এর পাশাপাশি ইউরিয়া, ইউরিয়া দিয়ে যদি আমরা সঠিক চাষ করি, শুধু ইউরিয়া দিয়ে ফলন হবে না, গাছ হবে, ওর ভেতর কোনো ফলন থাকবে না, শুধু গাছ হবে, রোগ আসবে, আর কিছু হবে না। এর জন্য দেখুন, নাইট্রোজেন আমাদের দরকার 50%, এবং ওপরে আমার নাইট্রোজেন দরকার একটা গাছের। তো সেই নাইট্রোজেনটা কোথা থেকে পাবো? ইউরিয়াতে যদি আমি দিই মাত্র 46% নাইট্রোজেন পাবো, ওর মধ্যে আর কিচ্ছু পাবো না। তাহলে যত বেশি ইউরিয়া দেবো, গাছের ক্ষতি করবো। তাহলে ওইটা না করে 50% কি করে করবো, সেটা আমার রেসিওতে আমরা করে নেব। সেটা কি হচ্ছে, তারপরে ডিএপি। এই ডিএপি তে আমরা কি পাবো? 10-26 1% পাবো, বা ডিএপি তে যা পাবো, আমি ডিএপি টাই লিখেছি। ডিএপি তে 18% নাইট্রোজেন পাবো, আর ফসফেট এখানে বেশি পাবো 46%। এখানে কিন্তু কোনো পটাশ পাবো না। তাহলে আমার জমিতে তিনটেই লাগবে, নাইট্রোজেন লাগবে, আর হচ্ছে ফসফেট লাগবে, পটাশও লাগবে। তাহলে আমি রেশিওটা কোথা থেকে মেনটেন করব, কতটা দেবো, সেই চাষিকে সেইভাবে বুঝিয়ে বলতে হবে। এরপরে রইল পটাশ। পটাশে 60% পটাশ থাকে, আর বাকি কোনো থাকে না গুণ। নাইট্রোজেন যেমনি ইউরিয়াতে একা থাকছে, আর কিছু থাকছে না, ডিএপিতে নাইট্রোজেন এবং ফসফেট থাকছে, আর পটাশে 60%। তাহলে এই তিনটের সংমিশ্রণে একটা ব্যালেন্স তৈরি করে দিলে আদার্স আর কিছু দেওয়ার দরকার নেই। এবং এই জায়গাটায় যেগুলো দামি সার, এইটাই 30% মোদিকের কমিয়ে দেবে ম্যাক্স আর গোল্ডের ব্যবহার, এগুলো পরে আসে। তো ফ্রেন্ডস, এবারে দেখা যাক এই সারগুলোর কিভাবে আমাদের জীবনে ক্ষতি করেছে, বা আমাদের খরচাকে কিভাবে বাড়িয়েছে। কেন মোরা আনন্দে আর চাষ করছি না, কেন আমরা চাষ থেকে পালাচ্ছি, এই একটা পরিসংখ্যান তুলে ধরছি। দেখুন, ঠিক 10 বছর আগে 1 বিঘে জমিতে, ধানই বলছি, অন্য আলু টালুতে মিলবে না, কারণ আলুতে প্রচুর সার দেওয়া হয়, আমি ধান নর্মাল ফসলের কথাই বলছি। 10 বছর আগে 1 বিঘে জমিতে 10 কেজি সার দেওয়া হতো, ওর বেশি সার লাগতো না। তখন এই 20 টাকা কেজি ছিল 1 কেজি সারের দাম। তাহলে 200 টাকা তার সার বাবদ খরচা হতো। সে তখন যে ফলনটা পেত, ধরে নিলাম 12 বস্তা পেত,
ধান এরকমই হতো 12 বস্তা, যেহেতু ধান আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী ধান, আমি ধানের এটাই তুলনা করে বলছি। তো 12 বস্তা ধান হতো। ঠিক বর্তমানে এখন সেটা দাঁড়িয়েছে 25 কেজি সার লাগে, 25 থেকে 30 লাগে, আমি 25ই ধরে রেখেছি। এই সময় সারের দামটা বেড়ে 40 টাকা হয়ে গেছে, রাউন্ড ফিগার 40 টাকা হয়ে গেছে। তাহলে যে 200 টাকা সার 10 বছর আগে লাগতো, সেই 200 টাকা সারটা এখন 1000 টাকা লাগে। আর ফলনটা 12 বস্তার জায়গায় অবশ্যই কমেছে। তাহলে বেশি সার দিলে বেশি ফলন হতো যদি, তাহলে তো সবাই ডবল দিত, যার পয়সা বেশি সে জমিতে প্রচুর সার দিয়ে দিত। তো সেটা তো ফ্রেন্ড হবে না, উপরবেলার মার হবে না সেটা। ফলন এখানে কমে গেছে। 10 বছর পর 40 সালে কি হবে, আজকে যদি মানে ধরি 30ই ধরি, তখন 40 কেজি সার লাগবে বিঘেতে। আর তখন সারের দাম আর 40 টাকা থাকবে না ফ্রেন্ডস। এটা মোদিকের না যে তার রয়্যালটি পাবে, এ পাবে, এখানে কিন্তু 60 টাকা হয়ে যাবে। তো 2400 টাকা লাগবে। 2400 টাকার যখন লাগবে সারে, তখন তার 10 বস্তা মাত্র ফলন হবে। এই ভয়ে, এর জন্য চাষি জমি থেকে পালাচ্ছে, উৎপাদন বন্ধ করে দিয়েছে। আমরা যে যেখান থেকে রোজগার করি, আমাদের স্বার্থে, দেশের স্বার্থে ফসল চাই না, খাবো কি? এর জন্য আমরা ঘর ঘর আছে মোদি কেয়ারটা নিয়ে যাব, আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যাব। চাষি ফিরে আসতে বাধ্য। এই খরচাটাকে ঠিক পাল্টা পাঠিয়ে দেবো, যে 10 বছর আগে যে সারটা লেগেছে ফ্রেন্ডস, আমি আমার প্রোডাক্ট ইউজ করতে করতে জমিতে আপনাকে ওই 10 বছর আগের সারটাতেই নিয়ে যাব। দুম করে হবে না, প্রথম থেকে একটু কম করতে করতে আপনারও দুম করে বাড়ে নাই, সারের প্রয়োগটা একটু একটু করে বেড়েছে। গোল্ড আর ম্যাক্স ব্যবহার করা শুরু করুন আমাদের কথা অনুযায়ী। প্রথমে 20% কম দিন, আস্তে আস্তে করে করে 50% পর্যন্ত কমেও আপনার সার কাজ করবে, আপনার বেশি ফলন পাবেন, যেটা পাচ্ছেন তার থেকে বেশি। তো সেই জায়গা থেকে ফ্রেন্ডস, আমরা একটা জমির মধ্যে গাছ লাগালে কি লেয়ারটা হয় আমরা জাস্ট একটু দেখে নিই। যে ধরুন এই যে জমির আমি লেয়ার তৈরি করেছি, ঠিক আছে? তো এতে কি আছে, শিকড়টা যখন বেরোয়, শিকড়টা দৌড় দৌড় করে নিচের দিকে চলে। আর ওই যে শুরুতেই বললাম, চাষ করি মাত্র 4 ইঞ্চি জমি মাটি উর্বর করি, তারপরে একটা ঠোস ভাব হয়ে যায়। আর সার, জৈব সারই হোক আর রাসায়নিক সার হোক, মাটির ওপরেই ফেলতে হবে, জল ছাড়া তার কোনো কাজ নাই। তাহলে কি হবে ফ্রেন্ডস, এই যে সারটা দিচ্ছি, এই সারটার মূল উপাদান কি দেখালাম, নাইট্রোজেন। এই নাইট্রোজেন যদি মূল উপাদান হয়, তাহলে নাইট্রোজেনটা কি? নাইট্রোজেনটা হচ্ছে একটা গ্যাস। আমার হাত থেকে পেনটা ছেড়ে দিলে কোথায় যাবে? নিচে পড়বে। আর আমার হাত থেকে যদি আমি কোনো লাইটার জ্বালাতাম, তাহলে কোথায় যাবে? ওপর দিকে যাবে, ওটাতে গ্যাস আছে। এটা তো সায়েন্সের কোনো ব্যাপার নেই, এটা প্র্যাকটিক্যাল। তো এটা ভারী বলে নিচে পড়ছে, গ্যাসগুলো পড়ে যাচ্ছে। নাইট্রোজেন হচ্ছে গ্যাস। এই নাইট্রোজেনকে প্রথমে তরল করে, তারপরে বরফ বানায়, মানে বরফ তো ঠিক না, কঠিন বানায়। তো কঠিন বানায়, তারপরে সেটা হয় সার। এর জন্য কিছুদিন হাওয়া খোলা বাতাসে সার থাকলে, গলতে লাগলে জল হয়ে যায়। তো এটা যখন মাটির উপরে ফেলা হয় না ফ্রেন্ডস, তাহলে ওইটা থিতিয়ে থাকে। ওটা যে এত কঠিন করেছে, হার্ড করেছে, তাকে নর্মালে আসতে সময় লাগে। ওই সময়ের মধ্যে ও নাইট্রোজেন, তাহলে কি হবে, সে উপর দিকে উঠবে, আস্তে আস্তে করে উঠবে, আর কিছু নিয়ে নিচের দিকে চুয়ে চুয়ে যাবে। এই নিচের দিকে যাবে যেটা, সেটা যায় 70%, আর উপর দিকে হাওয়া হয়ে চলে যায় 30%। মোদি কেয়ারের গোল্ড আর ম্যাক্স ওই সারটার সাথে মাখানো থাকলে, ওই 70-এর জায়গায় ওইটা নিচের দিকে যাবে 100%, ওপর দিকে যাবেই না, ওপর দিকে যেতই না, ওর আর কোনো অপশনই নেই। এর জন্য সারটা কম লাগে। ঠিক আছে ফ্রেন্ডস, আর একটা দেখাচ্ছি, মানে গাছের যেটা ওই যে ঠোস যে জায়গাটা, সে লেয়ারটা 4 ইঞ্চির পরে পড়ে যাচ্ছে, ওইটা মোদি কেয়ারের গোল্ড আর ম্যাক্স পড়ার পরে ওইটা নরম হবে, আস্তে আস্তে নরম হবে। আর ওইখান দিয়ে খাবারটা ঢুকতে পারবে। মূল শিকড়টা নিচে চলে গেছে, খাবারটা উপরে আটকে রয়েছে। গাছের যা শিকড় লম্বা হয়, এর মধ্যে যতগুলো শিকড় আমরা দেখতে পাচ্ছিলাম ছবিতে, সেই ছবিতে দেখুন যে শিকড়টা অনেক দূর চলে গেছে, কিন্তু শিকড়টা দূরে গেলে কি হবে, খাবারটা উপরে আটকে রয়েছে। আর গাছের সব শিকড় খাবার টানে না, মূল শিকড়ের দ্বারা খাবার টানে, বাকি শিকড়গুলো মাটির সাথে গাছকে ধরে রাখতে সাহায্য করে। যার জন্য খাবার যদি আপনার ওপরে থাকে,
তাহলে নিচে শিকড় মূল শিকড় থাকে, তাহলে খাবারটা কম যাচ্ছে, তাহলে গাছটা দুর্বল হচ্ছে। আর উপরে যে শিকড়গুলো গাছের আছে তারা তো খাবার টানে না, তার কাছে খাবারটা আটকে রয়েছে, তাহলে ওই খাবারটা কারা খাবে? না, আগাছা খাবে। যার জন্য ফ্রেন্ডস, এখন চাষের জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার পরিমাণ বাড়ার জন্য প্রচুর আগাছা তৈরি হচ্ছে। আগের যত আগাছা ছিল এখন তার চেয়ে বেশি আগাছা হচ্ছে, লেবার কস্ট অনেক বেড়ে যাচ্ছে। তো এর জন্যই আমরা দেখাচ্ছি যে এই যে লেভেলটা আমার ঠোসটাকে ভেঙে সারটাকে নিচে নিয়ে যাবে, এবং ওই যে মূল শিকড় দ্বারা যদি সারটা টেনে গাছের কাছে যায়, তাহলে আগাছা খাবার সারের পরিমাণটা কম হবে, আগাছাটাও কম হবে। তো এইভাবেই হচ্ছে আমরা সারটাকে কম প্রয়োগ করবো, মাটিটাকে ঠিক রাখবো, সেচটাকে ঠিকঠাক দেবো। এরপরেও আরেকটা জিনিস রয়ে যাচ্ছে, যেটাতে আমাদের খরচা বেড়ে যাচ্ছে ফ্রেন্ডস, সেটার নাম হচ্ছে ওষুধ। রোগ আমরা যেমনি লাইফে জানতাম না করোনা আসবে কিনা, করোনা বলে কিছু হবে কিনা জানতাম না। তো আমাদের এই প্রোডাক্টটাকে ইউজটাকে কিভাবে করব এটা একবার দেখে নিই। সেটা হচ্ছে না, প্রতি 25 দিন অন্তর সার বা বালির সাথে হোক, ম্যাক্স আবার গোল্ড, ওই রেশিওটা 80 ml এবং 70 ml 1 বিঘেতে ফেললেই এই যে যা যা অসুবিধা হচ্ছিল সব কেটে যাবে। আর যখন ফেলতে পারবো না মাটিতে, তখন কি করব, উপর থেকে আমাকে স্প্রে করতে হবে। এই স্প্রে করলে যে কোনো জিনিস আমি স্প্রে করব, অ্যাক্টিভ গোল্ডটা আমি 5 ml দেবো। আর ম্যাক্সের পরিমাণটা আমি এখানে, যেহেতু মানে স্প্রে ম্যাক্সটার কথা বলি নেই, এখানে লিখি নেই, তাও মুখে বলে দিচ্ছি, প্রতি ড্রামে 15 ml, মানে প্রতি ml-এ 1 ml করে, প্রতি লিটার জলে 1 ml করে ম্যাক্স দিয়ে, ট্যাঙ্কি 15 লিটারে হয় সাধারণত, কোনো জায়গায় 10, কোনো জায়গায় 20-তে হয়, যার যেরকম হোক, দিয়ে আমরা স্প্রে করব উপর থেকে, আর নিচে দিতে বলে নিচে, যখন যেটা দিলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এইটা দেওয়ার পরে মাটির উর্বরতা বা যা যা ঠিক রাখা, বা যা যা সারের বাজার আমাদের ভয় দেখাচ্ছিল, এত এত সাবান নিতে হবে, ব্যবসায়ীরা ভয় দেখাচ্ছিল, সেই সারগুলো নিতে হবে না, সেগুলো আমরা দেখে নিচ্ছি। একটা গাছের স্বাস্থ্যের জন্য ফ্রেন্ডস এই খাবারগুলো লাগে। কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, নাইট্রোজেন লাগে, সবকিছু লাগে, এগুলো আছে, কপার, জিঙ্ক পিং লাগে। মূল খাবার ওই যে বললাম, ভাত, ডাল, সবজি। এখানে মূল খাবার হচ্ছে নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। এই 3টে রেশিও ঠিক থাকলে বাকিগুলো আপনার দরকারই হয় না। এই বাকিগুলো আপনার জায়গায় শুধু পয়সা খরচা করবে। ওই বাকিটাকে যা যা লাগবে, জিঙ্ক আমার মধ্যেই আছে, গোল্ডের মধ্যে আছে, ম্যাক্সের মধ্যে আছে, এগুলো সব পূরণ করে দেবে। এতগুলো পরিমাণে কিছু দিতে হবে, গোল্ড আর ম্যাক্স আর ওই যে 3টে মূল খাবার। কেন অনেকে বলে ম্যাক্স এবং গোল্ড ব্যবহার করলে তো আর সার লাগবে না স্যার, দারুণ কাজ হচ্ছে। না ফ্রেন্ড, ডেলিকার খাবার, নিত্য প্রয়োজনীয় খাবার যেটা লাগে, মানে কি ভাত, ডাল, সবজি, ওটা খেতে হবে। এরপরে অতিরিক্ত যেটা লাগে, কখনো মাংস হোক, মাছ হোক, ডিম হোক, সেটা আলাদা ব্যাপার। আর আমাদের এখানে এইটাই হচ্ছে রুটিনে এনে দেবে, মূল খাবারটাও কম লাগবে। আর এই আনুষঙ্গিক খাবারগুলো ফ্রেন্ডস অনেক না দিলেই চলবে, একদম দিতেই হবে না। কারণ আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি দেখেছি, আমাদের বাংলা স্কুল থেকে যখন বইটা কিনতাম, পাঠ্যপুস্তকের দাম 20 টাকা, আর ছাত্রবন্ধুর দামটা ছিল 400 টাকা। ওই যে মূল সার এইগুলো, বাকিগুলো ছাত্রবন্ধু, ওই যে ওগুলো দাম বেশি, ওর জন্য চাষিদের খরচা বেড়ে যায়। আর আমাদের প্রোডাক্টটা বলে স্যার একটু দাম বেশি মনে হচ্ছে, না স্যার তো বলে দিচ্ছে, বিবি ফিবি কথা চিন্তা করবে না, এটা ঘর ঘর পৌঁছানো, সময় স্যার বলে দিচ্ছে। তা আমাদের প্রোডাক্টের চেয়ে কম দামে কোনো প্রোডাক্ট বাজারে নেই, কোনো প্রোডাক্ট কম কম দামে নাই আমাদের চেয়ে। কেন? ওরা ওইটাকে ভেঙে ভেঙে এক একটা কাজের জন্য এক একটা করেছে, আর আমাদের এক একটা এতগুলো কাজ করে। যার জন্য কি হয়, আমাদের প্রোডাক্টের একটা অংশের কাজের দামই ওরা দিতে পারে। তো ফ্রেন্ডস, এরপরে দেখা যাক ওষুধ, সবচেয়ে যেটা ভাইটাল, যেটা বলছিলাম, সেটা হচ্ছে যত দিন যাচ্ছে রোগ চাষের কিন্তু আসছে। কারণ ওয়েদারও চেঞ্জ হচ্ছে, কিছু আবহাওয়াজনিত কারণও হতে পারে, আর অত্যাধিক যে সার প্রয়োগ হচ্ছে তার জন্য কিছু রোগ তৈরি হচ্ছে। তাহলে এর জন্য কি হবে ফ্রেন্ডস, আমরা যখন স্প্রে করি, ফার্স্ট আমি একটা বলছি, রোগ লাগলে ওষুধ লাগবেই, ওষুধ তো দিতেই হচ্ছে। এইখানে আমাকে চাষি হিসাবে আমাকে বোকা বানিয়ে দিচ্ছে ব্যবসাদার। কিরকম? না বললো যে এই ওষুধটা নিয়ে যাও, স্প্রে করো, তোমার ধসা চলে যাবে, তোমার মাজরা চলে যাবে। তো যখনই আমি স্প্রে করলাম ফ্রেন্ডস, তখন কি হবে না, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, আমি পাতার
ওপরে পড়বে স্প্রেটা, ঠিক আছে, যে কোনো পাতা ওপরে পড়বে। আর পোকা থাকে কোথায় ফ্রেন্ডস? পাতার নিচে। আর পাতা সব সময় সূর্যের দিকেই মুখ করে থাকে, উল্টে থাকে না, পাতা কখনো উল্টে থাকবে না, এরকম সূর্য দিকে ঘুরবে ও ঘুরবে, আর নিচে পোকাটা থাকে। এবং পোকাটা থাকে কখন, জমিতে আসে কখন ফ্রেন্ডস? যখন সূর্যের আলো কম থাকে, যার জন্য আমরা যদি কোনো কৃষি জমির পাশ দিয়ে দুপুরবেলায় বাইক চালিয়ে যাই, চোখে কোনো পোকা ঢুকবে না। সন্ধেবেলা কিংবা ভোরবেলায় যদি বাইক চালিয়ে যাই, পোকা ঢুকবে, তখন গগলস বা হেলমেটের কাছে নামিয়ে রাখতে হবে। এই জন্য যে কোনো সারের বস্তার গায়ে, এই ওষুধের গায়ে লেখা রয়েছে যে ডোজ এত% এত লেখা থাকে। আর এমনি মুখে বলে এটা কাজ পেতে গেলে ভাই সন্ধেবেলা নাহলে বিকেলবেলা স্প্রে করবে। এবার দুটোই অসম্ভব। সকালবেলায় আমি স্প্রে করতে ঘর থেকে বেরোলাম ড্রাম জল টল নিয়ে, মাঠে গিয়েই তো, মাঠ তো ঘরের পেছনেই হবে না, মাঠ তো একটু দূরে হবে, সূর্য উঠে গেল, স্প্রে করতে করতে আরো 2 ঘন্টা, তখন রোদ পড়লো। আর বিকেলে তো যাওয়ারই সম্ভব না, লেবার নাই, প্লাস মাঠে ঘাটে সাপ টাপ আছে, ভয় যাচ্ছে না কেউ, তাহলে রোদে রোদে স্প্রে করতে হচ্ছে। তাহলে আমি বললাম যে তোমার ওষুধে কাজ করে না, ধর দুপুরবেলা রোদে তুই স্প্রে করেছিস, সেই জায়গায় তোর এটা কাজ হয় নাই, কাজ হয় নাই। তো সেইখানে ফ্রেন্ডস কি করতে হবে না, শুধু 5 ml, 1 লিটার, এই 15 লিটার জলে 5 ml যদি গোলটা দিয়ে থাকেন, এই ভুজরুকি যা কথাবার্তা বলেছিল সেটা হচ্ছে মিটে যাবে। কেন কাজ করবে? সূর্যের মধ্যেই করেন আর অন্ধকারেই করেন, কোনো যখন ফারাক পড়বে না। শুধু জলে 5 ml, 3 লিটার জলে 1 ml, এক ট্যাঙ্কিতে 5 ml দিলে কি কি কাজ এখানে সুরাহা পাওয়া যাবে না? এই যে পাতাটার মধ্যে অত্যাধিক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, অ্যাক্টিভ গোল্ড কি করবে ফ্রেন্ডস, এই ছিদ্রের ভেতরে ওষুধটাকে ঢুকিয়ে নেবে, ওপরে জলটাকে শুকাতে দেবে না, এটা নিচে দিয়ে চুয়ে যখন নামবে ওই নিচের পোকার গায়ে পড়ে যাবে, পড়ে যাবে। আর কি হয় না, অতি সূর্যের যে ইউভি রে, যেটা হচ্ছে আমাদের ইউভি রে, সেই রেটাতেও হচ্ছে গাছের ক্ষতি করে। তো সেই জায়গাটা তো ফ্রেন্ডস আমাদেরকে কি করবে না, রক্ষা করবে। তো এর জন্য আমরা এই জায়গা থেকেও প্রচুর টাকা, 1 ড্রাম স্প্রে করতে গেলে এখনকার দিনে ওষুধের যা খরচা, সেটা 150 টাকা নিচে হয় না। তাহলে 4 ড্রাম লাগে 1 বিঘে জমিতে এই ওষুধটা দিতে। এই 5 ml দেওয়ার জন্য 3 ড্রাম লাগবে ফ্রেন্ডস, তার মানে 150 টাকা আমার বাজেট হয়ে গেল। তো এরপরে আমরা যাচ্ছি যে অংশটা ওষুধের পরেই, সেটা থাকছে না বীজ। এই বীজ আগে ছিল ঘরের বীজ তৈরি করে দেওয়া যেত, আমি পাকিয়ে রেখেছি, সেই বীজটাই আমি আবার পরের বারে চাষ করব। এখন কিন্তু এটা ফ্রেন্ড সম্ভব না, কারণ 2 টাকা কেজি দামে ভেন্ডি বিক্রি করব, ভেন্ডি বীজ 60,000 টাকা, এই 6,000 টাকা কেজি। বীজটা লাগানোর পরে ভেন্ডি 2 টাকা কেজি বিক্রি হবে, আর বীজের দাম 6,000 টাকা কেজি। তো ফ্রেন্ডস এই বীজটার গুণগত মান ম্যাক্সে বাড়িয়ে দিতে পারে। যে বীজটা ভিজালে আমার জল দিয়ে ভিজাতে হয়, সেই জলের পরিমাণ 1 লিটার জলে 2 ml ম্যাক্স দিয়ে আমি বীজটা ভিজালে বীজের চারাটা পোষ্ট বেরোবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর যে বীজটা শুকনো ফেলতে হয়, যেটা ভেজানো যায় না, সেটা ম্যাক্সটা দিয়ে মাখাতে 10 মিনিট রাখতে হবে, সেই চারাটাও মোটা তাগড়া বেরোবে। এই মোটা তাগড়া যদি বীজ বেরোয়, চারা বেরোয়, তখন সেই চারার কি হবে না, মানে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়বে। নেক্সট, এই কাজগুলো করার জন্য যে জায়গাটায় ফ্রেন্ডস আমাদের সবচেয়ে বেশি সময় বা খরচা চলে যায়, লেবার। এই প্রতিটা ক্ষেত্রে যদি এই যে আগাছা কম হয়, বলেছি জমি যদি নরম হয়, বীজ তোলা থেকে আরম্ভ করে লাঙল দেওয়া যা কিছু করা, সেচ যদি কম লাগে, তাহলে এই যে কাজের সাথে যে লেবারটা আমার জুড়ে যাচ্ছে, সেই লেবারটাও কম লাগবে। খরচাটা এই জায়গা থেকে শেষ করতে পারলেই ফ্রেন্ডস আমরা এইখান থেকে উপকৃত হব। তো জাস্ট এক ঝলকে আমি ধান, যেহেতু এই আমাদের মানে প্রধান ফসল, তা ধানটার 4টে ভাগটা আমরা দেখে যাচ্ছি না, যেটা আমাদের কাছে মানে 120 দিনের ধান বলি, সেইটাকে কি বলা হয় না, 120 দিনের ঠিক ধান না, বীজতলা থেকে কাটা অবধি যদি ধরা হয় 140 দিনের ধান ধরা হয়। এই 140 দিনকে 4টে স্টেজে যদি ভাগ করা হয়, 35 দিন করে এক একটা ভাগ হয়। মানুষের যেমনি 4টে স্টেজ, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, ধানেরও বা ফসলেরও 4টে স্টেজ। প্রথম স্টেজটাকে বলা হয় বীজতলা, এই সময় ম্যাচ আর গোল্ড প্রয়োগ করব,
ঠিক তার 25 দিন পরে আবার প্রয়োগ করব, সেটা হচ্ছে পাশ কাঠি। পাশ কাঠি মানে বীজতলা থেকে তুলে নিয়ে যেটা মাঠে জমিতে আমরা লাগাই, তার থেকে 35 দিন পর্যন্ত তার যে কাঠি বেরোবে সেটাকে পাশ কাঠি বলা হয়। ওই সময় ট্রিটমেন্ট করতে হবে। আর কি হবে, যে কাঠিগুলো যে বীজগুলো আমরা লাগিয়েছি সেইটাই থার্ড স্টেজে এসে সেগুলো গর্ভাশয়ে পরিণত হবে। মিনস হচ্ছে ওই কাঠিগুলো মোটা হবে, ওর ভেতরেই ফুলটা থাকে, ধানের শীষটা বেরোয়। তো ওই সময় আমার কিছু ট্রিটমেন্ট আছে। আর ফুলে গেলে তখন দরকার, জাস্ট এক কথা বলে দিচ্ছি, পাশ কাঠি ছাড়ার সময় 2বার সার দিতে হয়। এই 2বার সারের সাথে যদি আমি গোল্ড আর ম্যাক্স দিই, সারও কম লাগবে, জমিও ভালো থাকবে, গাছের গোছা টাছা সব কিছু ফাইনাল হবে। গর্ভাশয়ের সময় সার দিয়ে দেয়, অনেক সময় ফুলনো মুখে অনেক সার দেয়। এক্ষেত্রে সার দিতে হবে না। ওই যে বলেছিলাম অতিরিক্ত খাবার, কার্বন টার্বন, জিনচিং ইত্যাদি লাগবে, ওগুলো লাগবে না। এই সময় ফ্রেন্ডস একবার ম্যাক্সটাকে স্প্রে করে দিতে হবে। আর এই সময় যে কোনো বাজার থেকে একটা হামলা জাতীয় ওষুধও এর সাথে মিক্স করে স্প্রে করতে হবে। এই সময় একটা মাজরার আবির্ভাব দেখা হয়, সেগুলোই পরবর্তী সাদা শীষ বেরোয়, এটা দিতে হবে। আর এই যে ফুলে যাওয়ার মুখে কখনো স্প্রে করবো না, ফুলে যাবে, সফলই হবে, এই সময়ের পুষ্টির দরকার হবে, তখনও ম্যাক্স দেব। ড্রামে 15 ml, 5 ml গোল্ড। আর বাজার থেকে এর সাথে একটা যুক্ত করব, যেটা হচ্ছে শোষক কিংবা টুং ভাঙা রোগের একটা ওষুধ। এটা কিন্তু এই সময় দেব। লেগে গেলে ফ্রেন্ডস যে ওষুধই দেওয়া হোক, যত খরচা হয়, আর আমাদের লাগার আগে যদি দিই তাহলে খরচাটা কম হবে। এইভাবে দিলে ধান থেকে আমরা প্রচুর লাভ পাবো, মানে যা হচ্ছিল না তার চেয়ে 20-25% বেশি পাবো। খরচা তো অবশ্যই কমবে ফ্রেন্ডস। তো এই আজকের এই জায়গায় মোটামুটি, কেন যেহেতু আমি কোনো এক্সপার্ট না, যেহেতু আমি সবার কাছ থেকে শিখেছি ফ্রেন্ডস। আমার আপলাইন মিস্টার রঞ্জিত গোপ স্যার, উনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, দেখিয়েছেন, সেখান থেকেও কিছু অভিজ্ঞতা। এই যে যারা শুনলেন, আমার চেয়ে অনেক এক্সপার্ট আছেন। আর হতে পারে আমি আমার জায়গা থেকে যেটুকুই বলেছি, মানে প্র্যাকটিক্যাল সেই নলেজ থেকেই বলেছি, এমনি কোনো পুঁথিগত বিদ্যা নাই। আমি জীবনে প্রথম মনে হয় পিপিডি নিয়ে আজকে প্রোগ্রাম করলাম, কারণ আমি মাঠে ঘাটে এমনি মুখেই বলি। তো ফ্রেন্ডস, ধন্যবাদ, অনেক টাইম হয়ে গেছে, টাইমের মধ্যে কভার করতে পারি নাই, এর জন্য দুঃখিত। থ্যাংক ইউ। ওভার টু বাবাই। শুভ থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর আহ, মানে প্যাকড আপ ইনফরমেশন, প্রপার ইনফরমেশন স্যার আমরা পেলাম এগ্রিকালচার নিয়ে। প্রচুর ইনফরমেশন আমরা পেলাম এগ্রিকালচার নিয়ে। নট অনলি এগ্রিকালচার স্যার, আমাদের মোদি কেয়ারের এগ্রিকালচারের যে প্রোডাক্টের কি কাজ, কিভাবে দিতে হয়, সমস্ত কিছু। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ফ্রেন্ডস, আমরা স্যারকে কৃষিমন্ত্রী বলি, আমাদের টিমের কৃষিমন্ত্রী যদি বলে থাকি, আমাদের কৃষিমন্ত্রী। এবং প্র্যাকটিক্যালি আমি খুব লাকি যে স্যারকে আমি আপলাইন হিসেবে খুব কাছ থেকে পেয়েছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অ্যান্ড শেষ করার আগে একবার স্যারকে আমরা ডাকবো, মিস্টার সঞ্জয় বগেরে স্যারকে। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ সুশোভন জি, তুমি দারুণ এমসি করেছো ভাই, আজকে ফার্স্টে তো দেখেছি। হ্যাঁ, ওয়ান্ডারফুল এমসি সুশোভন, মিস্টার সুশোভন থ্যাংক মুখার্জি, ইউ স্যার, প্রউড অফ থ্যাংক ইউ ইউ স্যার। ম্যান। আর মিস্টার মল্লিক, মিস্টার অরুণ মল্লিক, কৃষি মন্ত্রী আমি বলবো। হ্যাঁ, তুমি তো ফাটাফাটি করেছো বস, আজকে থ্যাংক সবাই ইউ। হিলে গেছে, দারুণ রেসপন্স। তোমার পিপিটি কত সুন্দর বানানো হচ্ছে, তুমি নিজে বানিয়েছো মনে হচ্ছে এটাকে। হ্যাঁ, না স্যার, আমার পিপিটি সুশোভন মুখার্জি আছে, চয়ন মুখার্জি বাহ, আছে, ওই তুমি তোমার টিম মিলে যা করেছে, তারপরে ইট ইজ কিছু আ হেল্প আছে বিউটিফুল আমার, বিউটিফুল আহ, বিউটিফুল ইনফরমেশন, মৃত্যুঞ্জয় শেঠ বিউটিফুল স্যার। ইনফরমেশন, বিউটিফুল ইনফরমেশন বস। সি দিস ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল প্রোডাক্ট, এই যে আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট আছে, আর এটা উইদাউট নলেজ আপনি দিতে পারবেন না। আপনার কাছে সঠিক নলেজ দরকার অন দিস। খুবই ভালো। এটা দাদা সবাইকে বলে দিচ্ছি, আমরা এটা রেকর্ডিং ফেসবুক লাইভ করেছি, সো দ্য রেকর্ডিং ইজ অ্যাভেলেবল। এটাকে আমরা মার্কেটিং করে দেব। সবাই যারা মিস করেছে, যারা আবার সেকেন্ড টাইম দেখতে চায়, তারা আবার দেখতে পারবে। অরুণজি, থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক সেশন। আমি প্রচুর আজকে নিজে আমার অনেক নলেজ বাড়ছে। হ্যাঁ, আই লাভড ইউর পুরো প্রেজেন্টেশন স্টাইল, ফ্যান্টাস্টিক, কিপ ইট আপ বস, খুবই ভালো। তুমি অনেক দূর যাবে বস, অনেক দূর, অনেক। अभी तो चालू है बिजनेस, है ना, অনেক অনেক কাজ করতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড লেট মি ইনভাইট ইউর মেন্টর, আওয়ার থ্যাংক ইউ গ্রেট স্যার, থ্যাংক লিডার, ইউ স্যার। আওয়ার গ্রেট লিডার মিস্টার রঞ্জিত গো ফ্রম দুর্গাপুর। আমরা বলি দুর্গাপুর কিং, দুর্গাপুর টাইগার। সবাইকে রেডি করছেন রঞ্জিত জি, ওভার টু Okay. ইউ। Thank you, sir. Good Modikar morning, সবাইকে।
অ্যাকচুয়ালি স্যার অপরচুনিটি তো যেরকম ভারতবর্ষের কোম্পানির অভাব নেই, বাট রাইট কোম্পানি চুজ করা একটা সব থেকে বড় ফ্যাক্টর। আর রাইট এলওএস পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। 90% অ্যাবাভ আনফরচুনেট চলে আসে, বাট আমরা যারা চুজ করতে পেরেছিলাম যেটুকু অভিজ্ঞতা, বাট আনফরচুনেট যারা ভালো এলওএস পেয়েছে, কারণ এই দুটো জায়গায় যদি না থাকে একা কেউ কোনো ম্যাচ বের করতে পারে না স্যার। তো আমাদের কি হয়েছে, আপনি আমাদের এখানে টোটাল গাইড করেন কাছ থেকে পাই, ডক্টর ফিলিপ স্যার, সুরেখা ম্যাম, ম্যানেজমেন্টকে আমরা তো টোটাল একটা আহ, পরিবেশে এনভায়রনমেন্টে আমরা নিজেদেরকে কখন কাজ করতে 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 এডুকেটেড হয়ে গেছি, বা আমরা প্রেজেন্টেশন বা এডুকেশন সিস্টেমের মধ্যে আস্তে 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 ঢুকে গেছি আমরা নিজেরাই বুঝতে পারিনি। তো এডুকেশন সিস্টেম আর হার্ডওয়ার্ক তারই রেজাল্ট স্যার যতটা আজকে হয়েছে। আর আপনি যেভাবে ফ্রাইডে স্যাটারডে আমাদের রেকগনিশন, এডুকেশন সিস্টেম, বোর্ড অফ ডিরেক্টর, ওয়ার্কশপ, কারণ আমরাই একমাত্র টিম ছিলাম, টিম সঞ্জয় বাগারিয়া, যেটা বেঙ্গল থেকে, উড়িষ্যা থেকে আমরা স্যারের সাথে ছিলাম, পুরো ম্যানেজমেন্টের সাথে ছিলাম। তো আমরা লাকি যে এইভাবে করতে করতে কি হয়েছে, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে আমাদের, আমরা আরো কিছু অনেক ভালো করতে পারি। আর তারপরে এরপর আমি সুশোভনকে বলবো, মুখার্জি বাবাই ডাকনাম আমরা, স্যার একদম মানে কি বলবো, একদম নির্ভরযোগ্য ব্যাটসম্যান, বিউটিফুল, মানে অ্যাঙ্কার রোল যাকে বলে, ও বহুদূর যাবে। আর খুব সাইলেন্ট বাট খুব সোভার, দারুণ প্রেজেন্টেশন করে, প্রচুর লোডও নেয়। তো আজকেও খুব ভালো প্রেজেন্টেশন করেছে। আর মিস্টার অরুণ মল্লিক, আমি একটাই বলবো যে সব প্রোডাক্টের সব জায়গাতে সবাই হয় না, বাট ভগবান কোনো কোনো জায়গাতে কাউকে এক্সপার্ট বানিয়ে দেয়। আর আমি বলবো তোমার এটা সব থেকে প্লাস পয়েন্ট, আমি বলবো ওয়েল আছে, গুড স্কিন আছে, বাট এগ্রিকালচার না থাকলে তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে। তো মেরে দেশ কি ধরতি, যেটা আমাদের গান শুরু হয়েছিল, 80% আমাদের দেশই এগ্রিকালচার। তো তোমার এমন একটা প্রোডাক্ট, তোমার যেটা প্লাস পয়েন্ট, তুমি এই প্রোডাক্টে বহু টাইটেল নিজের টিমের চেক, ড্রিম প্রচুর ফুলফিল করতে পারো। তারপর তো বেসিক, আমি তো বলি নিজে যে স্পেশালিস্ট আমি হতে পারি না, সবগুলো বেসিকই জানি। আর বাকি স্যার যেটুকু এগ্রিকালচার এগুলো কথা বলতে হয় সব এই পাঠানদের ট্রেনিং এসব শুনতে শুনতে। আর আপনি স্যার একদম একদম ঠিক বলেছেন, যেরকম আমাদের সেলফ ইউজ, শেয়ার, স্পন্সরিং যেরকম পরপর আছে, তো সিম্পল বিজনেস। তো মিস্টার মল্লিক, আজকে তোমার স্লাইড গুলো খুব বিউটিফুল ছিল, এত সিম্পল, এত সুইট, এবং যারা ফার্স্ট টাইমও আসবে তারাও এই স্লাইড গুলো দেখে অর্ধেক বুঝে যাবে যে তুমি কি বলতে চাইছো। একদিকে লাঙ্গল, একদিকে ট্রাক্টর, একদিকে নর্মাল সেচ, একদিকে পাইপ দিয়ে জল পড়ছে, টোটাল স্লাইড গুলো সো সুইট আর সিম্পল। তার সঙ্গে একদম বাংলা করে যেভাবে হিসাবগুলো করে দিয়েছো, যে কোথায় কিভাবে হয় না হয়, সারের কোথায় হয়, আগের খরচা এখনকার খরচা, ইজ বিউটিফুল, সুপার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রঞ্জিত ভাই, থ্যাংক ইউ। সব তোমার প্রোডাকশন আছে ভাই, থ্যাংক ইউ। স্যার রাতের বেলায় গুরুমন্ত্র দিয়ে দিচ্ছে, বাস দিনে হয়ে যাচ্ছে। Right, right. We have got another big leader amongst us, GRDD, Mr. Sandeep Adhikari ji achen. I invite Mr. Sandeep Adhikari ji on the spot. Sandeep ji. থ্যাংক ইউ স্যার। আমি আজকে বাইরে আছি, তবুও আমি গাড়িতে থাকতে থাকতেই অনন্দারটা শুনলাম। প্রথমে বলবো, সুষম অলওয়েজ স্মাইলিং ম্যান, এত সুন্দর ওর ব্যবহার এবং ওর পোলাইটনেস, এবং আজকে খুব সুন্দরভাবে তুমি এমসি করেছো ফার্স্ট টাইম। কিন্তু তুমি জানি তুমি অনেকদিন ধরে এমসি করো হয়তো রঞ্জিতের এখানে, আর MMA তে তুমি ফার্স্ট টাইম করছো, খুব ভালো লাগলো। এইভাবে এগিয়ে যাও, আমরা আরো অনেক 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 ভালো লিডার এবং স্পিকার পাবো। এবং অরুণদা, তুমি কে বলবে যে তুমি একটা চাকরি করো, একটা চাকরি করার সাথে সাথে গ্রামের এরকম একটা এগ্রিকালচারের নলেজ রাখা, এবং রিয়েলি ইন্টারেস্টেড, এবং তোমার থেকে অনেক কিছু নতুন কিছু শিখলাম। এবং তোমার বলাটা এত সাবলীল, যেখানে থিওরি কম আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশি ছিল, যেখানে মনে হচ্ছে তুমি কাজ করে যেটা শিখেছো এবং প্রচুর কাজ করেছো, তোমার এই ট্রেনিং থেকে বোঝা যায়। এবং অসাধারণ PPT বানিয়েছো, এবং যেহেতু তোমার সবাই মিলে বানিয়েছো, থ্যাংক ইউ।
আজকে ট্রেনিং দেওয়ার জন্য। এগ্রিকালচার যদিও আমি খুব একটা এক্সপার্ট নই, আর এগ্রিকালচার ব্যাপারটা আমি একটু অ্যাভয়েডই করি, কিন্তু তুমি এত সুন্দর ট্রেনিং দিয়েছো, খুব সুন্দর মানে মানে ব্যাপারটা বোঝা গেছে। এবং আশা করি আরো উৎসাহ সবার বাড়বে, বারে বারে এসে ট্রেনিং দাও। এবং যেটা বলবো, থ্যাংক ইউ রঞ্জিত দা, পুরো টিমটাকে মেন্টর করার জন্য। এবং থ্যাংক ইউ সবাইকে আজকে এত সুন্দর এই প্রোগ্রামটার জন্য। থ্যাংক ইউ। Thank you, Sandeep ji. Thank you so much, sir. Thank you. So, दोस्तों আজকে অল গুড মিটিংস কে শেষ হতে হবে, তো আজকে মিটিং শেষ হয়ে যাচ্ছে, বাট গুড লাক, আমরা রেকর্ডিং পেয়ে গেছি, সব থেকে ভালো কথা। রেকর্ডিং আছে, রেকর্ডিং, সব কিছু অ্যাভেলেবল টু এভরিবডি। হ্যাঁ, সো আজকে মিটিং শেষ করতে হবে। আই ইনভাইট সুশোভন জি টু জাস্ট ক্লোজ দ্য মিটিং, টুডেজ মিটিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আবার একবার রিপিট করি, আজকে রিয়েলি খুব এক্সাইটেড এবং খুব খুশি। তো তার জন্য আবার থ্যাংক ইউ জানাবো, প্রণাম জানাবো মিস্টার সঞ্জয় বাগেরিয়া স্যারকে আর টোটাল ম্যানেজমেন্ট অফ টিম এমএমএ। তো আজকে এই অবধি ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট জুম মিটিংয়ে। গুড নাইট।